টিবিএস সিটি ব্যাংকের ওয়েবিনারে আজকে স্বাগতম। আজকে আমাদের বিজনেস টক হচ্ছে সিরামিক সেক্টর নিয়ে। আমরা দর্শকরা যদি জেনে থাকেন যে সিরামিক সেক্টর কিন্তু বাংলাদেশের একটা অন্যতম প্রমিজিং সেক্টর হিসেবে গত বেশ কয়েক বছর হয়ে আসছে, এবং আমরা জানি যে সিরামিক সেক্টর আবার ন্যাচারালি একটা উত্থান পতন, আমাদের দেশের কোভিড হয়েছে, ক্রাইসিস হয়েছে, এবং এর ফলে সিরামিক সেক্টর অনেক ধরনের চ্যালেঞ্জেরও সম্মুখীন হয়েছে। তো আমরা এখানে আমাদের সাথে আজকে আছেন মামুনুর রশিদ, এফসিএমএ, উনি ভাইস প্রেসিডেন্ট অফ বিসিএমইএ আর আইসিএমএ বি, এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ মোনালিসা সিরামিক্স বাংলাদেশ লিমিটেড। তারপরে আরো আছেন মোহাম্মদ শামসুলুদ্দা, উনি ভাইস প্রেসিডেন্ট অফ বিসিএমইএ এবং ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রি। তারপরে আরো আছেন আমাদের সাথে তানভীর আহমেদ, উনি ম্যানেজিং ডিরেক্টর অফ শেলটেক গ্রুপ। এছাড়াও আমাদের সাথে আরো দু একজন জয়েন করবেন, আমরা যখন জয়েন করবেন তাদের সাথে পরিচয় করে দেব। এছাড়া আমাদের সাথে এই প্রোগ্রামের মধ্যে আমার সাথে সহায়তা করবে আমাদের রিপোর্টার আব্বাসউদ্দিন নয়ন, সে সিরামিক সেক্টর নিয়ে বেশ কভারেজ করে রিপোর্ট করে। আমরা মামুন ভাইকে দিয়ে শুরু করব। মামুন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমার আসলে এখানে এই ডিসকাশনের মুডটা সেট করে দেওয়ার জন্য, যে আমাদের গত 10 বছরে আমাদের এই সিরামিক সেক্টরের গ্রোথটা কিরকম হয়েছিল এবং বর্তমানের অবস্থাটা কি কোভিড এর আলোকে, এটা যদি আপনি বলতেন। প্রথমে সিরামিক সেক্টরের একটু ছোট্ট ওভারভিউ যদি বলি, যে আমাদের সিরামিক সেক্টরে টোটাল এখন প্রায় 66টা কোম্পানি। এর মধ্যে আপনার টাইলস ম্যানুফ্যাকচারার কোম্পানি 28, টেবিলওয়্যার 20 এবং স্যানিটারি 18টা কোম্পানি। এই টোটাল 66টা কোম্পানি বর্তমানে আমাদের যে সিরামিক্স ইন্ডাস্ট্রি সেখানে প্রোডাকশনে আছে। এই সেক্টরে টোটাল ইনভেস্টমেন্ট যদি আমি বলি প্রায় $1 বিলিয়ন, এবং এক্সপোর্ট আমরা ইয়ারলি অন অ্যান এভারেজ প্রায় $45 মিলিয়ন মতো এক্সপোর্ট করি। গ্রোথ যেটা আপনি বলেছেন, লাস্ট 5 ইয়ার্স আমাদের প্রায় 200% গ্রোথ, যেখানে 65% ভ্যালু এডিশন, এবং এমপ্লয়মেন্টের দিকে প্রায় 500,000 ডাইরেক্ট এমপ্লয়মেন্ট আছে এই সেক্টরে। সো এই সেক্টরটা হিউজ একটা পটেনশিয়াল সেক্টর, যেটা হতে পারে নেক্সট টু আরএমজি সেক্টর। আপনি দেখেন আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ, এটার বদৌলতে আমাদের যে সিরামিক্স ইন্ডাস্ট্রি, এটা একটা ইমার্জিং সেক্টর হতে পারে ইন কেস অফ ইম্পোর্ট সাবস্টিটিউট অ্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। যদি আপনি ওভারঅল ইকোনমিক স্কেলে জিডিপিতে এর কন্ট্রিবিউশন যদি দেখেন, খুবই ইনসিগনিফিকেন্ট এটা। তারপরেও প্রায় 0.1% এটা টোটাল ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশমেন্ট আছে, 0.15% এমপ্লয়মেন্ট ইন দ্য টোটাল জিডিপি, এবং প্রায় 1.5% এটা মার্চেন্ডাইজ এক্সপোর্ট। সো এটাকে যদি ঠিক মতো প্যাট্রোনাইজ করা হয়, তাহলে এটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে পারে। ইভেন উই ক্যান গো আপ টু $500 বিলিয়ন মার্কেট, যেটা নেক্সট টু আরএমজি সেক্টর হতে পারে। এক সময় ছিল যে আমরা চায়না থেকে ইম্পোর্ট করতাম প্রায় 60 to 70% টাইলস, বাকি 20-30% আমরা প্রোডাকশন করতাম। আজকের সিনারিও যদি বলেন, অলমোস্ট 90% আমরা লোকাল মার্কেট থেকে প্রোডাকশন করছি, অনলি 10% উই আর ডিপেন্ডেন্ট ফ্রম ইম্পোর্ট। তো টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা যদি দেখি যে একটা টার্নওভার 7,000 কোটি টাকা টার্নওভার, তার 90% আমরা লোকাল ইন্ডাস্ট্রি থেকে এই সেক্টরকে সাপ্লাই দিয়েছি। এই সেক্টরে টেকনিক্যাল যে এক্সপার্টাইজ অ্যান্ড স্কিল ম্যান পাওয়ার, এটা ইট ইজ ভেরি মাচ অ্যাভেলেবল। আমাদের যে 66টা কোম্পানি, আমরা উইদাউট হ্যাভিং এনি গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন আমরা নিজেদের মধ্যেই এই স্কিলগুলো ডেভেলপ করেছি। আমাদের ন্যাচারাল গ্যাস, যদিও একটা কোয়েশ্চেন যে এটা এখন অ্যাভেলেবল কিনা, বাট যতটুকু অ্যাভেলেবল compared to other countries, it is available now, natural gas. আমাদের লো কস্ট লেবার আছে, প্লাস একটা ডোমেস্টিক হিউজ ডিমান্ড আছে। সো হিউজ একটা পটেনশিয়াল আছে এই সেক্টরে। তো ইন্টারন্যাশনাল মার্কেট এবং লোকাল মার্কেটে যে ডিমান্ড, এটার উপরেই এই ইন্ডাস্ট্রিটা $1 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হতে পারে। আমাদের একমাত্র থ্রেট অ্যান্ড উইকনেস যদি বলি, সেটা হলো গভর্নমেন্টের যে প্যাট্রোনাইজেশন, এটা অনেকটা আমরা কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে আছি। যেমন এই অন্যান্য ইন্ডাস্ট্রিতে লাইক পাওয়ার ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক ধরনের স্টিমুলাস প্যাকেজ কিন্তু গভর্নমেন্ট ডিক্লেয়ার করলো ডিউরিং কোভিড পিরিয়ড, বাট উই আর নেগলেক্টেড, উই হ্যাভ বিন নেগলেক্টেড।
আজকে সিরামিক্স ইন্ডাস্ট্রি এটা কোনো লাক্সারি আইটেম না, বাট সাপ্লিমেন্টারি ডিউটি 15% এর উপরে ইম্পোজ করা হয়েছে, যেটা একটা বড় উইকনেস এন্ড থ্রেট অফ দিস মামুন সেক্টর। ভাই, জাস্ট আপনি ইন এ নাটশেল যদি বলেন যে কোভিড এর এই যে আসলো, তারপরে কি এই ট্রেন্ডটা কি এইরকমই রয়েছে? আমরা সাফারার এপ্রিল মে জুন, জুলাই থেকে আস্তে আস্তে এটা পিক করা শুরু করেছে, বাট ডেফিনেটলি কম্পেয়ার টু লাস্ট জুলাই এন্ড অগাস্ট উই আর ফার উই আর অলমোস্ট 20 to 30% বিহাইন্ড। শামসুল হুদাবের কাছে আমার এমনি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সিরামিক প্রোডাক্টের গ্লোবাল মার্কেটে কি স্ট্যাটাস এবং কি ধরনের ফিউচার এই প্রসপেক্ট আপনি দেখেন, আপনারা ইন্ডাস্ট্রি থেকে দেখেন ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে? আমরা চেষ্টা করতেছি এখন হার্ট অ্যান্ড সোল এক্সপোর্টে কিভাবে যাওয়া যায়, সেজন্য আমার ছেলে এই কাজটা করতেছে। আমরা আশা করতেছি আমরা সাকসেস হব আমার মনে হয়, কারণ চায়না যেহেতু রিসেন্টলি আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো নাই, ডিউটি বেড়ে গেছে, এই জন্য আমরা এই চেষ্টাটুকু আমাদের আছে যে আমরা যেন এক্সপোর্টে যেতে পারি। শামসুল ভাই, আপনাকে ওইখানে একটু জাস্ট ক্লারিফিকেশনের জন্য প্রশ্ন, যে ইন্টারন্যাশনাল সিরামিক মার্কেটটা কত বড় এবং সেটার ভিতরে মানে প্রসপেক্টটা তাহলে বোঝা যায় সেখানে ডমিনেন্ট কান্ট্রিগুলো কারা? টাইলসটা ডোমিনেট এখনো চায়নায় করতেছে এবং এটা চায়নার কাছে থাকবে, কারণ চায়নার এখনো ওয়ার্ল্ডের 1/3 সরবরাহ কিন্তু চায়না থেকে হয়ে থাকে এখন। ওই দিন কিছুদিন আগে আমেরিকাতে দেখলাম যে সবগুলা ইয়েতেই চায়নার প্রোডাক্ট ভরা, তো তাতে করে বোঝা যাচ্ছে যে চায়না এখনো ডোমিনেট করতেছে। বিকজ অফ দা চায়নার প্রাইস আসলে কেউ কম্পিট করতে পারে না, ইতালিও পারে না, স্পেন তো পারেই না। আমাদের অবস্থা হলো আমরা আসলে সব র মেটেরিয়াল গুলা, মামুন সাহেব যেটা বলেছে, আমরা আসলে সব র মেটেরিয়াল গুলা ইম্পোর্ট করতে হয় শুধুমাত্র লাল মাটি ছাড়া, আর সব র মেটেরিয়াল লাল মাটি দিয়ে এখন টাইলস বানানো যায় শুধুমাত্র 8-12 সাইজের টাইলস, আর কোনো টাইলস আমরা বানাচ্ছি না। বিকজ অফ দা টাইলসের কোয়ালিটি বলেন আর স্ট্যান্ড বলেন, এটা অন্যগুলাতে করা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে, যার কারণে আমরা মোস্টলি এক্সপোর্টের জন্য চিন্তা করি বা বাজারে ভালো কোয়ালিটি করার জন্য আমরা আসলে এই টাইলসের মধ্যে সব ইম্পোর্ট ম্যাটেরিয়াল ইউজ করি। আমি নেক্সট কোশ্চেনটা আমি নিয়ে যাই তানভীর ভাইকে। তানভীর ভাই, আমি আপনার কাছে মানে ওনার কথার রেশ ধরে বলি যে এখানে সাপ্লাই চেইনের কথা উনি বলেছেন চাইনিজ ইয়েতে, আমরা জানি যে আমাদের প্রচুর র ম্যাটেরিয়াল চায়না থেকে আসতে হয়। তো আপনাদের যে অপারেশনটা ছিল মানে যে সিরামিক ইন্ডাস্ট্রি, এটা কোভিড এর সময় কিরকম ডিসরাপ্টেড হয়েছে এবং এখনকার অবস্থাটা কি, সাপ্লাই চেইন এবং সেল সবকিছু মিলে? আমাদের ক্ষেত্রে চায়না থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, স্পেন থেকে আসে। সো যেটা প্যান্ডামিকের সময় হয়েছে এগুলো তো সব কন্টেইনারে আসে, অ্যাজ ইউ নো। সো দে আর ভেরি হেভি আইটেমস, এগুলাকে এয়ার করার কোনো ওয়ে থাকে না। সো অ্যাজ আ রেজাল্ট ওই মামুন ভাই যেটা বলেছিল যে প্যান্ডামিকে 3-4 মাস যেই টাইমটা ছিল তখন ফ্যাক্টরি গুলো ওদের দেশেও শাটডাউন ছিল। সো অ্যাজ আ রেজাল্ট আমাদের এখানে তো পুরাই সাপ্লাই চেইন ডিসরাপ্টেড ছিল, কোনোই সাপ্লাই আসছিল না। সিরামিক ইন্ডাস্ট্রিতে যেটা করে, এই বড় বড় সাপ্লায়ার গুলো আমাদেরকে যারা দিয়ে থাকে ঘোরাই ফেরা, এরা সবাই একই। ওনাদের টেকনিক্যাল টিম গুলা বাংলাদেশে থাকে, বিভিন্ন ভাবে সাপোর্ট দেয়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওরা এক্সক্লুসিভলি হেল্প করে থাকে, ল্যাব টেস্টিং এ হেল্প করে থাকে, কিন্তু ওদের র মেটেরিয়াল বাইরের থেকে আসে, এখানে ওদের কোনো ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং কিছু থাকে না। হার্ডলি গুনা বাচ্চা 2-1 জন আছে, তা ওরা আইনা খালি মিক্সিং টিক্সিং করে। সো এসব ক্ষেত্রে যেটা ছিল যে পুরাটাই আমাদের ডিসরাপ্টেড ছিল। সো যেহেতু আমাদের সেলস ওয়াজ ডাউনওয়ার্ড, কার্ভটা তো ডাউনওয়ার্ড ছিল, সেলসই ছিল না। বিকজ সেরামিক তো আপনি জানেন এটা কিন্তু দোকানে বিক্রি হয় না, এটা ডিলারশিপের মাধ্যমে বিক্রি হয়। সো ডিলাররা তো বাংলাদেশের সব জায়গায় ছড়ানো, ডিলারদের কাছে যে মাল পৌঁছাতে হয় লোকালিও, একটা তো হলো কি সাপ্লাই চেইন বন্ধ ছিল আমাদের ইন্টারন্যাশনাল, এবং লোকাল বন্ধ। বিকজ পৌঁছাবেন কিভাবে, মালটা পৌঁছাতেও যদি হয় তাহলেও কিন্তু লোডিং আনলোডিং এর একটা ব্যাপার থাকে, ডিলারদের পয়েন্টে কিন্তু মাল পৌঁছানোর পরে এটাকে লোডিং করতে হয় এবং আনলোডিং আমাদেরকে লোডিং করে দিতে, এবং ওখানে গিয়ে ডিলার আনলোডিং করে। তো এই যে ফ্যাক্টর গুলো ছিল, পুরা সাপ্লাই চেইন এবং ডিস্ট্রিবিউশনটাই হ্যাম্পার ছিল। কিন্তু এটার ইম্প্যাক্টটা অতটা মানে খারাপ ভাবে আমাদেরকে করে নাই, বিকজ লাইক আই সেড সেলস ওয়াজ ভেরি ডাউন। আমরা 3-4 মাসের মেটেরিয়াল স্টক করা থাকে, বিকজ একটা লিড টাইমের তো একটা ব্যাপার থাকে ইম্পোর্ট করার সময়। তো সেই সাপ্লাই গুলা দিয়ে মোটামুটি করে চালানো হয়েছে, এবং যেহেতু এগুলার প্রোডাক্ট গুলা ডাইভার্সিফাইড, এক একটা সাইজের আছে,
সো মেটেরিয়ালকে চিন্তা করে ধরেন যেগুলো ছোট সাইজের টাইল সেগুলো হয়তো বেশি আমরা প্রডিউস করে ফ্যাক্টরি গুলাকে বাঁচিয়ে রেখেছি, বা যেগুলা প্রোডাকশনটাকে একটু কমায় নিয়ে আসছি, 3 শিফটের জায়গায় 2 শিফট করছি। তো এভাবে করে ম্যানেজ করতে হয়েছে অ্যাটলিস্ট মানে 3-4 মাস, যতদিন পর্যন্ত দেশটা একটু মানে সচল হয়েছে। আয়ুব ভাই আমাদের এখানে জয়েন করেছেন। আয়ুব ভাই প্রিন্সিপাল বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক্স। বাংলাদেশের এই মার্কেটটা আপনারা সামনে কিরকম ভাবে দেখছেন? আসলে প্রোডাক্ট মার্কেটিং এর বিষয়ে আমাদের ধারণা তেমন নাই। হুম। আমাদের কাজ হলো স্টুডেন্ট তৈরি করা, যারা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন দেয়। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, যেটা মামুন ভাই আসলে আপনি তখন জয়েন করেননি, উনি বলছিলেন যে এখানে হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে এবং প্রচুর লোক আছে এবং প্রচুর কোয়ালিফাইড লোক আছে। আমাদের এখানে প্রচুর কোয়ালিফাইড লোক আছে এবং ভবিষ্যতে আরো ইনভেস্টমেন্ট হলে আমরা কি মানে এই ধরনের ক্ষেত্রে আমাদের এডুকেশন এবং এই যে আপনি বললেন স্টুডেন্ট বানানো, সেই ক্ষেত্রে কি আমাদের ফার্দার এভলিউশন দরকার আছে কিনা? আমাদের দেশে এখন তো একটা মাত্র ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক। সরকার এর চাহিদার উপরে ডিপেন্ড করে নতুন একটা প্রজেক্ট নিয়েছে। প্রজেক্টে আরো 2টা পলিটেকনিকে সিরামিক টেকনোলজি কোর্স ইনক্লুড করেছে। অতএব যদি ওই 2টা হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই চালু হবে, তাহলে মার্কেটের যে চাহিদা বাড়বে সেটা কভার দেওয়া সম্ভব হবে। তবে আমরা তো মিড লেভেল টেকনিশিয়ান তৈরি করি। ইন্ডাস্ট্রির চাহিদা ছিল যে লোয়ার লেভেলের কিছু টেকনিশিয়ানও দরকার। সেই ক্ষেত্রে আসলে আমাদের তেমন কোনো লোয়ার লেভেল টেকনিশিয়ান তৈরি করা কোনো প্রতিষ্ঠান এখনো তৈরি হয়নি। এইটা আসলে মালিকদের সহযোগিতা, এরকম যদি লোয়ার লেভেলের স্কিল লেবার তৈরি করা যায়, এরকম লেভেলের কোনো প্রতিষ্ঠান দাঁড় করানো যায়, অথবা যে প্রতিষ্ঠান আছে এখানেই যদি কোর্স ডেভেলপ করা যায়, তাহলে হয়তো চাহিদাটা মিট আপ করা সহজ হবে। আপনাদের যে ইনস্টিটিউট আছে এটা আসলে সবাই জানেও না। এই ইনস্টিটিউটটা আসলে এটা কি গ্র্যাজুয়েটদের ট্রেনিং দেওয়া হয় না আপনার ভোকেশনাল ট্রেনিং, না কি ধরনের? এই জিনিসটা একটু ক্লারিফাই যদি করে দেন। এইটা একটা ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়, এটার মধ্যে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়। এবং সেখানে কি ধরনের ম্যান পাওয়ারটা তৈরি হয়? মিড লেভেল ইঞ্জিনিয়ারেরা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আসলে প্রোডাক্ট তৈরি করে কিন্তু আমাদের এই মিড লেভেল ইঞ্জিনিয়াররাই। বাংলাদেশের যতগুলি সিরামিক ইন্ডাস্ট্রি আছে, সিরামিক ইন্ডাস্ট্রি প্রোডাকশন দিচ্ছে কিন্তু আমাদের ছেলেরাই। মামুন ভাই শুরুতেই বলছিলেন যে আমাদের এখানে হিউজ এক্সপানশন হয়েছে গত 5 থেকে 10 বছরে, প্রচুর ইনভেস্টমেন্ট এখানে এসেছে। তো আমরা দেখেছি যে সম্প্রতি শেলটেক যে কারখানা স্থাপন করেছে সেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কারখানা, শুনে আসছি। We are not certainly the biggest in Southeast Asia. Comparatively, যেহেতু আমরা নতুন আসছি ইন্ডাস্ট্রিতে, আমাদের ক্যাপাসিটি ইজ হাই ভেরি। এটা আমরা প্ল্যান করে এসেছি যে আমরা একটা বড় ক্যাপাসিটি নিয়ে আসবো, কারণ এখন ভলিউম ছাড়া ব্যবসা লাভ করা খুবই ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট আমাদের থেকে ডেফিনেটলি দেয়ার আর ফার বিগার কোম্পানিজ আছে ইন্ডিয়াতে। সো এটার একটু রেকটিফিকেশন দরকার। উই আর সার্টেনলি নট দ্য বিগেস্ট, সো উই আর ওয়ান অফ দেম, বাট প্রবলি এবং গ্রেট ওয়াল এবং তারপরে মোনালিসা যারা আছে ওনারা ভাইরা, ওনাদেরও দে আর অফ দ্য সেম ক্যাপাসিটি অ্যাজ ওয়েল। আমাদের প্রসপেক্ট কেমন আছে? এখন তো বাংলাদেশ ইজ আ গ্রোয়িং ইকোনমি, হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। টাইলস এমন একটা কমোডিটি যেটা সব জায়গাতে লাগে। কি টাইপের টাইলস বা কি কোয়ালিটির টাইলস, that can vary from industry to industry, consumer customer to customer, but এটার কনজাম্পশনের কোনো শেষ নাই। এবং ইদানিং কালে কিন্তু গ্রামের একটা মসজিদে পর্যন্ত বা গ্রামের একটা বাথরুমে একটা কিচেনেও কিন্তু টাইলসই লাগায়। সুতরাং আমাদের গ্রোথটার পোটেনশিয়াল ইজ ট্রেমেন্ডাস। এবং লাস্ট 10 ইয়ার্সে মামুন ভাই যেটা বলেছে, দ্য কোম্পানি স্পেশালি লাস্ট 3 to 4 ইয়ার্স এর ফিগার যদি দেখেন, ইটস বিন গ্রোয়িং এট আ রেট অফ 200%। সো এটা যদি এই প্যান্ডামিকটা ইজ আ মানে সিচুয়েশনাল টেম্পোরারি সিচুয়েশন, সো এটা ওভারকাম তো অবশ্যই করতে হবে। ফার্স্ট চ্যালেঞ্জ হবে এটাকে ওভারকাম করা। পিক আপ কিন্তু করছে আস্তে আস্তে, সবগুলো ইন্ডাস্ট্রি পিক আপ করছে, চলমান হচ্ছে অর্থনীতি। সো এই ক্ষেত্রে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটাকে ট্রেমেন্ডাস পোটেনশিয়াল আছে।
প্রোভাইডেড আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা যদি করে থাকে সরকার, তাহলে অফকোর্স এটা আরো বেশি বৃদ্ধি পাবে। এট দ্য মোমেন্ট ইপিবির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী উই আর দ্য 7th most, I think 7th, ranked 7th in terms of exported items. So এটা একটা জিনিস যেটা we can look into export করার বিষয়। আর আরেকটা হলো গিয়ে লোকাল সাপোর্ট যদি সরকারের কাছ থেকে ওই কিছু পলিসি বিসিএমইএ দিয়েছে, এগুলো প্রপোজ করেছে ওনারা যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তো ওনারা ওগুলা যদি পড়ে থাকে তাহলে এটার গ্রোথ ট্রেমেন্ডাস, বিকজ হাউজিং এরও গ্রোথ হচ্ছে। আমরা যেহেতু রিয়েল এস্টেটে আছি, প্রচুর পরিমাণে এখন কিন্তু ওই সিঙ্গেল হাউস কনসেপ্ট এখন আর অ্যাটলিস্ট সিটিতে পাওয়া যায় না। সো এখন তো ডেভেলপমেন্ট অ্যাপার্টমেন্ট প্রচুর গ্রোথ হচ্ছে, 20,000 30,000 অ্যাপার্টমেন্ট ইয়ারলি খালি ঢাকাতেই হচ্ছে, এগুলা ঢাকার বাইরে তো বললামই না। তো এগুলা এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বিভিন্ন এজেন্সির, বিভিন্ন সরকারের বিভিন্ন উইংস এর এগুলা হচ্ছে। তো সব জায়গাতেই এই টাইলসের একটা কনজাম্পশন লাগে। এটা ইটস নট আ লাক্সারি আইটেম, ইটস আ ভেরি বেসিক আইটেম, এটা আপনার লাগবেই। তো এটার গ্রোথ কোনো কম্প্রোমাইজ নাই। এটা হলো সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট, যে আমরা সাস্টেইন করার জন্য ফাইট করতেছি, বিকজ আমরা অলরেডি মাথা ঢুকে ফেলছি এর মধ্যে, আমরা বেরোতে পারবো না এখান থেকে। সো এটাকে আরো সাস্টেইনেবল করার জন্য, আরো এটাকে টিকে থাকার জন্য আমাদের ফার্দার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। যেটা তানভীর ভাই বলেছে যে এখন সারা দুনিয়াতেই ছোটদের কোনো ব্যবসা নাই, আপনাকে বড় হতে হবে, আপনার ফিক্সড কস্টকে মিনিমাইজ করতে হবে, তাহলে আপনি টিকে থাকবেন, এবং ছোটরা আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে, বড়রা টিকে থাকবে। সো আমরা সবাই কিন্তু কম্পিটিশনে আসি টিকে থাকার জন্য। ইটস নট লাইক দ্যাট যে আমি হিউজ একটা ইনভেস্টমেন্ট শেলটেক করছে বা গ্রেট ওয়াল করছে বা আদার কোম্পানি করতেছে, যে হিউজ একটা বোধহয় প্রফিট অপরচুনিটি। নো, বিকজ এখানে হিউজ একটা গভর্নমেন্টের অপরচুনিটি, গভর্নমেন্টের একটা পেট্রোনাইজেশন দরকার, যেটা আমি শুরুতে বলেছি যে আমরা বারবার ট্রাই করতেছি গভর্নমেন্টকে বোঝানোর জন্য। বিভিন্ন সেক্টরে, গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টর, পাওয়ার সেক্টরে যে ধরনের স্টিমুলাস প্যাকেজ, যে ধরনের ট্যাক্স ইনসেন্টিভ, তারপরে আদার ফ্যাসিলিটিস গুলো দেওয়া হচ্ছে, সাবসিডাইজ রেটে গ্যাস এন্ড ইলেকট্রিসিটি ইউটিলিটি সাপ্লাই করা হচ্ছে, এই সেক্টরকে কিন্তু ওইভাবে করা হচ্ছে না। বাট আমরা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করেই যাচ্ছি টিকে থাকার জন্য, কিছুটা কস্ট মিনিমাইজ করার জন্য। বড় ভলিউমে প্লে করলে যেটা জানেন যে ফিক্সড কস্টটা কমে যায়। আমি আবার হুদাবের কাছে ফিরে আসি, যে যেটা হলো যে বাজার, আমরা জানি যে 3 মাস একেবারেই বন্ধ ছিল, এখন আবার সেল আসছে। তা আমি যদি এটা বলি যে বোঝার জন্য জানতে চাই আপনার কাছ থেকে যে এইটা কিরকম, মানে মনে করেন অগাস্ট মাসটা কিরকম ছিল কম্পেয়ার টু লাস্ট ইয়ার, এবং কম্পেয়ার টু ধরেন কোভিড এর টাইম, এবং কম্পেয়ার টু আদার সেক্টরস। কোভিডের টাইমটা তো খুবই খারাপ ছিল, আইয়ুব সাহেব বলেছে, কিন্তু আমাদের দেশে আসলে বিএসসি ইঞ্জিনিয়ার কিছু রাজশাহী এবং ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি গত 2 বছর থেকে, রাজশাহী ইউনিভার্সিটি গত 3-4 বছর থেকে। তো ওরা কিন্তু এখন আগে ছিল না, আগে শুধু ডিপ্লোমায় ওনাদের গুলোই ঠিক ছিল, এবং সব ফ্যাক্টরিতে আসলে ওনাদের দিয়ে শুরু করেছিল। তারপর আমরা আমাদের চারুতে কিছু বিএসসি ইঞ্জিনিয়ার নিয়ে রিক্রুট করেছি রাজশাহী থেকে এবং ঢাকা থেকে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে এখন ওই যারা আছে আপনার ডিপ্লোমা আইয়ুব সাহেবদের প্রোডাক্ট বের হয়েছে, ওরা কিন্তু অনেক ভালো করতেছে, যেহেতু ওরা কিন্তু আসলে এই লাইন থেকে আসছে, বিএসসিরা আসছে, বাট কিন্তু বিএসসিরা এই ডিপ্লোমা এদের সঙ্গে ম্যাচ করতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য আমরা এই জায়গাতে একটা বিপদের মধ্যে, ডিপ্লোমার সঙ্গে বিএসসিরা আসলেও ম্যাচ করতে পারছি না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেমন আমরা একটু বৈমাতা সুলভ আচরণের মধ্যে আছি, যেমন গার্মেন্টসে আছে আমাদের এটা তো বললেনই মামুন ভাই, আপনার যদি এলাবোরেট। এই যে আমি আপনাকে এক্সাম্পল বলতেছি, আমি এখন এই বাসভার আনতেছি, বাসভার কিন্তু হলো ইলেকট্রিকের লাইনের জন্য ইউজ করা হয়, আপনি জানেন। এই বাসভারটা আমাদেরটা 10% ডিউটি, আর আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আনেন তাহলে ডিউটি ফ্রি, 1% ডিউটি ইন্ডাস্ট্রি। আপনি চিন্তা করেন এর 1% আর 10% অনেক ডিফারেন্স কিন্তু এখানে। আর র মেটেরিয়াল গুলো আমাদের দেখেন আপনি, এখানে আমার মনে হয় যে গভর্নমেন্ট এই বিষয়গুলো চিন্তা করে না, অথবা সিরিয়াসলি আমরা বুঝাইতে পারি নাই। যেমন আমাদের র মেটেরিয়াল আসছে ম্যাক্সিমাম মালয়েশিয়ার থেকে 33% ময়েশ্চার, কথা বুঝছেন, কিন্তু আমরা সেটা এখানে
পুরোটা ডিউটি দিচ্ছি। 33% যদি একটা মালের মর্সার থাকে তাহলে সেটা 100 টনে 30 টন 33 টন আমরা পাচ্ছি না। কিন্তু আমরা ফুল ডিউটি দিচ্ছি, ক্যারিং করতেছি, ফ্যাক্টরিতে পর্যন্ত পৌঁছাচ্ছি। ওই 30% মর্সার মানে পানি 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 অথবা শুকনো মানে যেভাবে আছে এইভাবে, এতে করে আমাদের এই জায়গাটাকে বড় ধরনের একটা লসে আছি আমরা। আমরা গত বাজেটও সরকারকে বলেছি, কিন্তু আমরা আসলে কিন্তু ফলপ্রসূ কোনো উত্তর পাইনি। তো আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের এখানে এখন আসলে ফ্যাক্টরি অনেক হয়ে গেছে, এই জন্য আমরা সবাই মিলে আসলে কিন্তু ইয়ে করছি, কম্পিটিশন করছি প্রচুর। এটা মানে যদিও আমরা স্বীকার না করি, প্রচুর কম্পিটিশন করছি কিভাবে আমরা টিকে থাকতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে সবাইকে চিন্তা করতে হবে বাইরে বাজার খোঁজার জন্য। আমি মনে করি আমাদের স্যানিটারি ফ্যাক্টরি, চারু চারু যেটা আমরা কটো প্রোডাক্ট করি, থাইল্যান্ডের কটো প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট, যেটা টোটোর সঙ্গে ছিল, জাপানের টোটোর সঙ্গে ছিল একসময়। তারা জাপান থাইল্যান্ডে আসি কোটো করে, সেই কোটো আমাদের সঙ্গে এখানে আসি আবার কোটো ব্র্যান্ডে আমরা করতেছি। তো সেটা আমরা আশাবাদী যে আমরা খুব রিসেন্টলি আমরা এক্সপোর্টে যাইতে পারবো সেটা। কিন্তু টাইলসের ক্ষেত্রে আমাদের যেহেতু র মেটেরিয়াল সবাই ইম্পোর্ট এবং এক্সপোর্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এটা আর কি। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা যেটা আপনি বলেছেন, আমরা আসলে হয়তো বা স্লোলি আমাদের আগাইতে হবে। কেননা আমরা আসলে কিন্তু বাংলাদেশের বেসিক র মেটেরিয়াল, এই দুর্গাপুরে একটা র মেটেরিয়াল ছিল আগে, সেটাও বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে সব র মেটেরিয়াল ইম্পোর্ট করি, যদি সুবিধা না পাই সরকার থেকে, তাহলে আমাদেরকে আসলে এক্সপোর্ট যাওয়াটা খুবই মানে এক্সপোর্টের উপর আমাদের স্পেশালি কিছু ইনসেন্টিভ বা কিছু দিতে হবে, যেটার জন্য আমরা গার্মেন্টস এর মধ্যে এক্সপোর্ট করতে পারবো। এটাই মামুন ভাই একটু গুছিয়ে বলুক, যেহেতু ওনারা একটা চার্টার করছেন এবং প্রথম থেকেই বলে আসছেন যে এই ধরনের যেই জিনিসগুলো আপনারা মনে করেন যে গার্মেন্ট সেক্টরের একটা ভবিষ্যৎ রিপ্লেসমেন্ট না বলতে পারেন, যে একটা কমপ্লিমেন্টারি একটা ফোর্স হতে পারে সিরামিক সেক্টর। এটা অ্যাকচুয়ালি থার্ড লার্জেস্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হতে পারে, যদি আরএমজি কে আমরা সেকেন্ড লার্জেস্ট বলি। তো এখানে হুদা ভাই যেটা বলেছে সেখান থেকে আমি শুরু করি। এখানে দেখেন আমাদের কতগুলো চ্যালেঞ্জ। একটা হলো ইম্পোর্টেড টাইলস, যেটা এই যে 10% ইম্পোর্টার, যেটা আমরা বলি এখন বর্তমানে আমরা ডোমেস্টিক মার্কেটে 9% আমরা দিচ্ছি। 10% যেটা ইম্পোর্ট হচ্ছে, দে আর ডুইং সিম্পলি আন্ডার ইনভয়েসিং। তো আন্ডার ইনভয়েসিং করে তারা ডিউটি ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, আমাকে একটা কম্পিটিশনে ফেলে দিচ্ছে। দ্বিতীয়ত হলো এই ইন্ডাস্ট্রি ডেভেলপের জন্য ট্যাক্স হলিডে দিতে হবে, যেটা আগে একসময় ছিল 2010 এর আগে ছিল। এখন সেই ট্যাক্স হলিডেকে উইথড্র করেছে, এবং এটা জানেন হিউজ একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে দরকার। সে ফর এক্সাম্পল আজকে শেলটেক আসতেছে হিউজ একটা ইনভেস্টমেন্ট নিয়ে, তো ওনার ডেপ্রিসিয়েশন এন্ড ইনিশিয়াল ফাইন্যান্সিয়াল কস্ট এটা হিউজ চলে যাবে, প্রায় মোর দেন 11% ডেপ্রিসিয়েশন এন্ড ফাইন্যান্সিয়াল কস্ট। সো 11% যদি এখানে চলে যায় তাহলে উনি ব্যবসা করবে কোত্থেকে? সো ওনাকে একটা নতুন যিনি ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, বিএমআরই নিয়ে আসবে বা এক্সপ্যানশন নিয়ে আসবে, ওকে আমরা আগে থেকে আসি, আমরা যদি কোনো বিএমআরই করি বা এক্সপ্যানশন করি তাহলে আমাদেরকে ট্যাক্স হলিডের একটা স্কোপ দিতে হবে। তৃতীয়ত দেখেন বাংলাদেশে এই যে পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি যে গ্যাস সাপ্লাই, এটা কিন্তু ইন্টারাপ্টেড, আনইন্টারাপ্টেড গ্যাস আমরা সাপ্লাই পাই না। অথচ আমাদের গ্যাসের প্রেশার থাকে না, ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু আমাদেরকে বিলটা 100% দিতে হয়। ইম্পোর্টেড এলএনজির পরেও আপনাদের সিচুয়েশনটা ইমপ্রুভ করে নাই? না, সিচুয়েশন ইমপ্রুভ করে নাই, কারণ এই আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ইজ এ মেজর ইস্যু, যেটা ফ্ল্যাকচুয়েট করে, প্রেশার আপ ডাউন করে, এবং প্রেশার আপ ডাউন করলে যেটা হয় এটা ফাইন টিউনিং প্রজেক্ট। সো এখানে এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ডিটোরেট করে। সো আলটিমেটলি আমাদেরকে বি অর সি গ্রেডে এটা বিক্রি করতে হয়। এ অ্যান্ড বির মধ্যে হিউজ একটা ডিফারেন্স, প্রায় 25-30% প্রাইস ডিফারেন্স। সো আমার মার্জিন যেখানে লেস দেন 2-3%, সেখানে যদি আমার এ গ্রেডের জায়গায় বি গ্রেডের সংখ্যা বেশি হয়ে যায়, আমি সাস্টেইন করবো কোত্থেকে? তারপরে আরেকটা আছে, দেখেন এই যে আমি যেটা বলেছি যে হায়ার ডিউটি র মেটেরিয়াল উপরে 5 থেকে 25%। হুদাভাই বলেছে যে আমরা কাদামাটি ইম্পোর্ট করি, যেখানে 33% ময়েশ্চার, মানে সিম্পলি পানি, সে পানির উপরে আমাকে 25% ট্যাক্স দিতে হয়। তো 33% মানে 1/3 আমাকে ট্যাক্স দিতে হচ্ছে পানির উপরে, যেটা আমি কোনো প্রোডাক্ট পাচ্ছি না। তারপরে প্লিফারেজ ওয়েস্টেজ এগুলো তো আছেই, ভ্যাট আমরা দিচ্ছি 15%।
ভ্যাট ঠিক আছে, আমি সেলস লেভেলে ভ্যাট দিচ্ছি, বাট সাপ্লিমেন্টারি ডিউটি এক সময় টাইলসটা ছিল একটা লাক্সারি আইটেম, কিন্তু নাও এডেজ যেটা তানভীর ভাই বলেছে যে আজকাল গ্রামে মসজিদ মাদ্রাসা তারপর আপনার বাথরুমে পর্যন্ত টাইলস ইউজ করে, সো ইটস নাও ভেরি মানে এসেনশিয়াল আইটেম। হাইজেনিক কারণে গভর্নমেন্ট সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতেছে, অথচ আমি সেই সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে হাইজেনিক এনভায়রনমেন্ট দরকার, সেই হাইজেনিক প্রোডাক্ট আমি ডেলিভারি করতেছি, অথচ আমার উপরে সাপ্লিমেন্টারি ডিউটি বসাই দিচ্ছে। তারপরে এই যে বিএসটি এর সার্টিফিকেশন, এটা তো একটা লম্বা একটা হ্যাসেল, হিউজ একটা ফি ধার্য করেছে। চতুর্থত হলো নতুন যে ইন্ডাস্ট্রি করবেন, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে 14টা লাইসেন্স নিতে হয়। এই 14 জায়গার ক্লিয়ারেন্স নিতে যেই পরিমাণ হয়রানি, সো কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি মাচ এখন হিউজ। নতুন এন্টারপ্রেনাররা আসবে কিভাবে এখানে? তারপর দেখেন এখানে কমপ্লিটলি আমাদের চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া এদের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় র মেটেরিয়াল। তারা তাদের লোকাল র মেটেরিয়াল তাদের মাইন থেকে ইউজ করতেছে, আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে, সেখানে 33% ময়েশ্চার, তার উপরে ট্যাক্স দিচ্ছি, লস হচ্ছে, প্লিফারেজ হচ্ছে। ফ্যাক্টরি লেভেলে যখন রাখতেছি তখন লোকাল মাটির সাথে কন্টামিনেশন হচ্ছে, হয়ে এটা র মেটেরিয়ালের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। অন টপ অফ দ্যাট লাস্ট যেটা আমাদের বড় সেটা হলো এই যে ইন্টারেস্ট রেটটা, সবার জন্য কিন্তু সাবসিডাইজ রেটে ইন্টারেস্ট আছে। গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ দিল, সেই প্যাকেজে আপনার গার্মেন্টস এর জন্য এটা, পাওয়ার সেক্টরের জন্য এটা, ওর জন্য এটা, ওর জন্য এটা। তো আমাদের এই সিরামিক সেক্টরের জন্য স্পেশাল কিন্তু ওইভাবে কোনো কিছু দেওয়া হয় নাই। তো এই জন্য আমাদের যে রিকোয়েস্ট থাকবে, এই জিনিসগুলো ছোট ছোট কিছুই না, আমরা যে পরিমাণ রেভিনিউ গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিচ্ছি, আমার মনে হয় কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রি উই আর গিভিং টু মাচ। অন্যান্য ইন্ডাস্ট্রিতে সাপ্লিমেন্টারি ডিউটি নাই, হুইচ ইজ 15%, ভ্যাট 17.25%, সেলস লেভেলে আমরা 32% দিচ্ছি, ইম্পোর্ট লেভেলে 26% দিচ্ছি। তো 26 আর 32 আপনি দেখেন হিসাব করে প্রায় 50% দিচ্ছি আমরা, তো পাচ্ছি কি আমরা? সো এই ছোট ছোট যে চাওয়াগুলো, এগুলোকে যদি গভর্নমেন্ট একটু টেক কেয়ার করে, তাহলে এই ইন্ডাস্ট্রি নেক্সট টু আরএমজি সেক্টর হবে, এদেশের হিউজ ফরেন কারেন্সি সেভ করবে এবং ন্যাশনাল ইকোনমিতে, ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবে। ট্যাক্সের ইস্যু এবং আপনারা যেটা বললেন 14টা লাইসেন্স নিতে হয়, এগুলার হ্যাসেল, এটা হ্যাঁ মানে এই কমন একটা প্রবলেম, এবং এটা সব প্রাইভেট ইনভেস্টররা বিভিন্ন ফোরামে বলে, কিন্তু এটা ধরেন অ্যাড্রেস করা হয় না। আর স্পেশালি ধরেন ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রে যেটা আলটিমেটলি এনবিআরই করে যে আমি তো সব ছেড়ে দিলাম, আমার কি লাভ? সো এই জায়গাটা বোধহয় আপনাদের একটা আর্গুমেন্ট স্ট্রং করতে পারেন, যে মানে আমার কি লাভ মানে হলো নেশনের কি লাভ, দেশের কি লাভ। দেশের লাভ তো হচ্ছে সেই ইনভেস্টমেন্ট আরো পাবে, আরো এমপ্লয়মেন্ট হবে, এবং ট্যাক্সও পাবে অনেক, যত ইয়েতে বাড়বে তত ট্যাক্স। আমি একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো যে আপনি কয়েকবারই ইন্টারেস্ট রেটের কথা বললেন, যে এমন কি হয়েছে যে কোভিড এর সময় কোন সিরামিক ইন্ডাস্ট্রি রিয়েলি খুব খারাপ অবস্থার মুখোমুখি হয়েছিল, যে সময় তাদের এই ধরনের সাপোর্ট দরকার হয়েছে? প্রত্যেকটা সিরামিক ইন্ডাস্ট্রি সাফারার, বিকজ আপনি দেখেন এপ্রিল, মে, জুন সম্পূর্ণ লজিস্টিক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ ছিল। সো এই 3 মাস যদি র মেটেরিয়াল, আমার যারা লাকি আগে যদি র মেটেরিয়াল আনা থাকে তাহলে তো বেঁচে গেছে। সো এটা ডেফিনেটলি এই 3 মাস একটা হিউজ একটা ডেন করেছে, বিকজ আমাদের লোকাল লজিস্টিক্স এন্ড ইন্টারন্যাশনাল লজিস্টিক্স দুইটাই ক্লোজ ছিল। সো উই আর রিয়েলি সাফারার। আমরা কি একটু কোয়ান্টিফাই করতে পারি আপনাদের এই সেক্টরের ধরেন কোভিড এর 3 মাসে কি ধরনের লস হয়েছে? কোভিড এর 3 মাসে আমরা যেটা বলেছি প্রায় 3000 কোটি টাকা, আমরা মিনিস্টার ফাইন্যান্সে বলেছিলাম প্রায় 3000 কোটি টাকা আমাদের লস হয়েছে এই সেক্টরে। বিকজ এই 3 মাসে আমাদের যেটা হয়েছে, গভর্নমেন্ট তো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ রাখতে বলেছিল, তারপরে জুলাই থেকে বললো স্বাস্থ্যবিধি মেনে কিছুটা খোলা যাবে। সো আমরা কিন্তু ওই 3 মাস আমাদের ওয়ার্কারদেরকে বেতন দেওয়া হয়েছে। ইভেন ইলেকট্রিসিটি এন্ড পাওয়ারের জন্য মিনিমাম যে বিলটা, গ্যাস বিল, সেটাও কয়েক লক্ষ টাকা, হিউজ, which is around 10% of the total consumption. আপনারা কি এই সময় কোন ধরনের স্টিমুলাস প্যাকেজের কাছে, যেমন ধরেন বড় বড় কোম্পানির মধ্যে নাভানা যেমন চেয়েছে, আপনাদের থেকে কেউ কি চেয়ে পায়নি এরকম? আমরা করেছি, আমরা সিরামিক্স অ্যাসোসিয়েশন থেকে অ্যাপ্লাই করেছিলাম এফবিসিসি এর মাধ্যমে, যে আমাদের এই 3000 কোটি টাকা এই সেক্টরের যে লস, এটাকে পোষানোর জন্য গ্যাস বিল অন্তত ডেফার্ড করা, যে এই 3 মাস যাতে আমরা গ্যাস বিল দিতে না হয়,
কিন্তু আমি বলতে পারি আমরা অ্যাপ্লাই করে আমাদের ধারণা ছিল যে এটা হয়তো ডেফার করবে, কিন্তু ডেফার করে নাই, আমাকে পেনাল্টি পর্যন্ত দিতে হয়েছে। কোন ধরনের আপনাদের কাছে didn't say anything or it's just dead? আপনারা যে অ্যাপ্লাই না, এটা গভর্নমেন্ট যেটা 1 লক্ষ কোটি টাকা যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সাধারণভাবে শুধুমাত্র গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য আলাদা করেছে, সেক্টরের জন্য আলাদা করেছে, আর এগুলো ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, সো হাজারো টাইপের ইন্ডাস্ট্রির মধ্যে যে বেনিফিট সবাই পেয়েছে, আমরা এই কমনটা পেয়েছি। এফবিসিসি এর সাথে আমরা অনেকগুলো জুম মিটিং করেছি। তো আমরা সেখানে যে মিটিংটা করেছি সেখানে আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি গভর্নমেন্টের উদ্দেশ্যটা খুবই মহৎ ছিল। কোভিড এর সাথে সাথেই 1,00,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছে, কিন্তু ব্যাংকগুলো কিন্তু সেই তুলনায় ওইভাবে নড়ে চড়ে বসে নাই। কারণ যখন বলা হয়েছে যে এটা ব্যাংক এবং কাস্টমারের রিলেশনশিপের ভিত্তিতে এই লোন ডিসবার্স হবে এবং 4.5% ক্লায়েন্ট দিবে, 4.5% গভর্নমেন্ট দিবে, ব্যাংকগুলো কিন্তু ওইভাবে গভর্নমেন্ট যতটা দ্রুত গতিতে রিয়েক্ট করেছে জাস্ট ডিউরিং কোভিড, ব্যাংকগুলো থেকে ওইভাবে পাইনি। আজ পর্যন্ত টিল ডেট আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত স্টিমুলাস প্যাকেজের টাকা ইন্ডাস্ট্রি সেক্টরে এখনো ডিসবার্স হয়নি। কারণ ব্যাংকের বক্তব্য যে আমরা বোর্ড মিটিং করতে পারিনি, কোভিড এর কারণে বোর্ডের ডিসিশন নেয়নি, এই না ওই না, বিভিন্ন অবস্ট্রাগল আপনি জানেন। বাংলাদেশ ব্যাংক একের পর এক সার্কুলার জারি করেছে, গভর্নমেন্টের ইন্টেনশন ওয়াজ ভেরি পজিটিভ, খুব তাড়াতাড়ি প্রম্পট ওনারা রিয়েক্ট করেছে, বাট ওই তুলনায় ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা আমরা দেখতে পারিনি। রিসেন্টলি এই অগাস্টের মাঝামাঝির দিকে 2-1টা স্যাংশন অনেক কোম্পানি পেয়েছে, বাট পরিমাণ এতই কম যে এটা আসলে ভেরি নেগলিজেবল। মানে কাউকে 3 কোটি, 2 কোটি, 5 কোটি এইভাবে একটা মানে সাবসিডাইজ রেটে একটা অ্যামাউন্ট স্যাংশন দিয়েছে। করোনা পরবর্তী রিকভারি প্ল্যানটা আপনারা কিভাবে নিচ্ছেন? প্রথমে শামসুল হুদা ভাই বলেন, তানভীর ভাইয়ের কাছে আমরা শুনবো। সত্যি কথা বলতে কি, স্যালারি এবং বোনাস মিলে আমরা দিতে অনেক কষ্ট হয়েছে এবং আমরা সেই পার্ট করে দিয়েছি। বাট এই যে এই রমজানের ঈদ এবং কোরবানির ঈদ, দুইটা ঈদের জায়গা আমরা এই তাদের বোনাসের টাকা এবং এই স্যালারি সব মিলে 5টা হয়েছে 3 মাসে। তারপরও আমাদের এই কাজটুকু করেছি, আমাদের লেবাররা বা আমাদের ওয়ার্কাররা সবাই সন্তুষ্ট। সরকার যদি আসলে এই যে 3 কোটি 5 কোটি টাকা হয় নাই, আমাদের 4.5 কোটি টাকা পাইছি, কিন্তু আমার এক মাসে স্যালারি প্রয়োজন হয় 2 ফ্যাক্টরিতে 4 কোটি টাকার উপরে। আসলে কিন্তু আমাদের এনাফ টাকা গভর্নমেন্ট দেয় নাই বা দিতে আরো, আমার মনে হয় সেক্টর ওয়াইজ চিন্তা করা দরকার ছিল। সেক্টরে কত ইনভেস্টমেন্টের ফ্যাক্টরি ছিল, তাদের রিটার্ন কত টাকা হওয়া উচিত, স্যালারি হওয়া উচিত ছিল এবং কত টাকা তারা গভর্নমেন্ট লোন দেওয়া দরকার ছিল। ওই সব এবারে সবাই পাইছে একরকম, আমরা সেই রকম পেয়েছি। তানভীর ভাই যদি বলতেন যে আপনাদের রিকভারি প্ল্যানটা কি এবং প্যান্ডেমিকের সময় কি উদ্যোগ নিয়েছেন আপনারা? ওই টাইমটাতে যেটা করতে হয়েছে নিজেদের রিজার্ভ দিয়ে চলতে হয়েছে। এবং একটা জিনিস, যেহেতু আমরা হেভিলি আরএমজি ডিপেন্ডেন্ট, ব্যাংকদের ক্ষেত্রে ওনারা প্রায়োরিটি, সরকার সবকিছু দিক নির্দেশনা খুব প্রম্পটলি দিয়েছে, বাট প্রসেসিং করতে এত বড় একটা প্যাকেজ, এত বড় একটা প্রোগ্রাম নামাতেও এটা সবার জন্য ইট ওয়াজ এ নিউ থিং। সো ব্যাংকার্সরাও এটা নিয়ে হিমশিম খেয়েছে প্রথমে, দে ফেসড আ লট অফ চ্যালেঞ্জেস, এবং প্রথম প্রায়োরিটি অবশ্যই ছিল আরএমজি তে। তো সবকিছু মিলে বিবেচনা করে এবং আরো ছোট ছোট যেগুলো ইস্যু বলেছে, যে অ্যাপ্রুভাল কমিটি, ক্রেডিট কমিটিতে যেগুলাকে পাস হওয়া, তারপরে ব্যাংকের বোর্ড মিটিং এ এগুলাকে অ্যাপ্রুভ হওয়া, তো সব মিলায় এই প্রসেসে প্রায়োরিটি ফার্স্ট পেয়েছে হলো কি আরএমজি। তারপরে প্রায়োরিটি গুলো আমাদের দিকে এসেছে। এটা আমাদের খুব বেশি যে হেল্প করেছে তা না, অফকোর্স 4.5% যতটুকু ফান্ড পেয়েছি সেটা তো হেল্প করেছে টু সাম এক্সটেন্ট, বাট নট টু এক্সটেন্ট যেটা আমাদেরকে মানে লাইফ সেভিং কিছু। সো মোস্ট অফ দ্য ওনার্স তাদের নিজেদের রিজার্ভ থেকে এটা চালিয়েছে। তারপরে আরেকটা ইস্যু আছে যে আমরা র মেটেরিয়াল যখন গুলো কিনি, আমরা কিন্তু এগুলো ইউপাস পেমেন্টে কিনি, 3 মাস 6 মাস এদের ক্রেডিট থাকে। সো এই 3 মাস যখন আমাদের কোনো পেমেন্ট হয় নাই, মানে আমাদের র মেটেরিয়াল আসে নাই, অনেক পেমেন্ট কিন্তু ম্যাচিউর হইতে শুরু করছে যখন নাকি দেশ খোলা শুরু করেছে। তো এটার কিন্তু এই পেমেন্ট গুলারও কিন্তু একটা অ্যাডিশনাল প্রেসার চলে আসতেছে আমাদের উপর এখন, যেগুলো আগে কিনে রেখেছিলাম। তো ওগুলার পেমেন্ট ম্যাচুরিটি ডেট গুলো তো আর ওয়েট করবে না, এবং এসব ক্ষেত্রেও আমাদেরকে ব্যাংকদের সাথে বিভিন্ন ভাবে নেগোশিয়েট করতে হচ্ছে। রিকভারির ব্যাপারে সেলস গুলাকে মোবিলাইজ করছি। টাইলস গুলা প্রথমে স্টক গুলাকে প্রোডাকশন বাড়ানো মানে হলো গিয়ে আমার ক্যাপিটাল লস। আমার
প্রডিউস করা মানে আমার খরচ বাড়বে, খরচ তো বাড়েই, প্লাস আমার স্টক আটকায় যাওয়া মানে কিন্তু আমার ফান্ড আটকানো। তো আমাদের যে কোভিড এর টাইমে যা স্টক গুলা ছিল সেগুলাকে আগে ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রসেসে আগে ছাড়ছি, তারপরে এখন যেগুলো প্রোডাকশন হচ্ছে সেগুলাকে আস্তে আস্তে করে রোল আউট করছে, এবং মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রমোশন দিয়ে এগুলাকে নামাচ্ছে, এবং যেটা মামুন ভাই বলেছে আস্তে আস্তে করে পিক আপ করছে। আমরা আমাদের ডিসকাশনের প্রায় শেষ দিকে আসছি, আপনাকেই প্রশ্ন করব, যেহেতু আপনারা একটা ইনভেস্টমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই সিরামিকের এক্সপোর্ট মার্কেটে বাংলাদেশের এজটা কি? বাংলাদেশ যেমন গার্মেন্টসে আমরা জানি যে লো কস্ট একটা এজ, সো বিকজ চায়না ইজ দেয়ার, চায়না ইজ এ বিগ থিং, যেটা হুদা ভাই বললেন। আর সেক্ষেত্রে বাংলাদেশের এজটা কি, এবং বাংলাদেশ এই এক্সপোর্টটাকে কিভাবে করে এই হোল ওয়ার্ল্ডের যে সিরামিকের মার্কেট আছে, যেটা নিশ্চয়ই মানে মেনি বিলিয়ন ডলার্স হবে অবশ্যই। পুরো ওয়ার্ল্ডের সিরামিক মার্কেট ইজ রাফলি $140 billion ইটস ওয়ার্থ, রাইট, $140 billion so it's a big market, so it's a big market, and we hold about 0.14% of the share. You can Google it. It's there in the Google. It's not something মানে এই করে বলছি, it's all in their Google and statistics. স্যানিটারি এবং টেবিলওয়্যারের ক্ষেত্রে ওনাদের একটা ধাক্কা এসেছে, যেটা হলো ওই যে SD 10% ওনারা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এটাতে একটু তো সেটব্যাক হয়েছে। যদি এইটাকে ওনারা BCMA কারেক্টলি সরকারের সাথে কথা বলতে পারে উইথ পজিটিভ ইন্টেনশনস, তাহলে যদি এটার একটা ডেফিনেটলি প্রসপেক্ট আছে। বিকজ অলরেডি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, এক্সপোর্ট ডেস্টিনেশনে ইউকে তে আমরা 22% এক্সপোর্ট করছি, ইউএসএ তে 20%, UAE তে 15%, ইটালিতে 10%, নরওয়েতে 4%, এবং আদার ইন্ডাস্ট্রিতে 28%। এগুলা কিন্তু অল টেবিলওয়্যার এন্ড স্যানিটারি খুব কম যাচ্ছে। বিকজ একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের যেটা আছে, বারবার করে সবাই বলছে, আমাদের কিন্তু কোনো র মেটেরিয়াল নাই, উই আর হেভিলি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট, এবং অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু ট্যাক্সেশন গুলা 5% থেকে 25% পর্যন্ত ভ্যারি করে। ফর এক্সাম্পল, যে আমরা যে ইঙ্ক ইউজ করি টাইলস এর মধ্যে, 25% প্রথমে দিতে হয় কাস্টমস ডিউটি, তারপরে আরেকটা ডিউটি যেটাকে বলে রেগুলেটরি ডিউটি, ওইটা দিতে হয় 3%, তারপরে 15% দিতে হয় ভ্যাট, তারপরে 5% দিতে হয় AIT, তারপরে 4% দিতে হয় অ্যাডভান্স ট্যাক্স। এতগুলা ট্যাক্স আর AIT, ভ্যাট, SD, তারপরে আবার রেগুলেটরি ডিউটি দেওয়ার পরে এইটাকে আপনি যখন এক্সপোর্ট করবেন, আপনি তো এক্সপোর্ট করছেন অন্য অন্য কান্ট্রির সাথে, তো ওই এক্সপোর্ট প্রাইসে আমরা কম্পিট করতে কোনোভাবে পারবো না। সাধারণ অডিয়েন্সের বোঝার জন্য বলি, যদি 100 টাকার একটা এক্সপোর্ট করেন, তার ভিতরে আপনি অলরেডি কত টাকা ইম্পোর্টে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ডিউটি দিয়েছেন? 26% দিতে হয় আমাকে ইম্পোর্ট লেভেলে, 26.5%। 38% ইম্পোর্ট লেভেলে 26.5%। আচ্ছা, এটা হলো সর্বোচ্চ, মানে 5% থেকে শুরু হয় এবং সর্বোচ্চ। এটার তো একটা, এবং যাদের সাথে আমরা কম্পিট করব, এটা ওনারা আরো ভালো জানবে, যারা নাকি পায়োনিয়ার অফ দ্য ইন্ডাস্ট্রি, ওনারা আরো ভালো জানবে। প্রত্যেকটা মানে যেসব ইনগ্রিডিয়েন্টস আমাদের বেসিক, হোয়াইট ক্লে বলেন, ফেলসপার, ফ্রিট, পিগমেন্ট, এই যে জিনিসগুলা একদম বেসিক বানানোর জন্য, স্যানিটারি বলেন, টাইলস বলেন, টেবিলওয়্যার বলেন, লাগবে এগুলোর কোনো মিস নাই। এই প্রত্যেকটা র মেটেরিয়াল বড় বড় যারা নাকি মেজর এক্সপোর্ট, মানে মেজর প্লেয়ার্স, ইন্ডিয়া, তারপরে স্পেন, ইটালি, চায়না, এদের সবার কাছে অ্যাভেলেবল, দে হ্যাভ ইট অ্যাভেলেবল রেডিলি। সুতরাং ওনাদের তো কোনো ইম্পোর্ট ট্যাক্সই নাই। ইন্ডিয়ার স্ট্রাকচারটা বলি, র মেটেরিয়াল 5% ডিউটি, 5% হলো গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার চার্জেস, আর 5% ইম্পোর্ট ডিউটি। 15% ডিউটি তো ওনারা, যদিও দুই একটা ওদের র মেটেরিয়াল শর্টেজ, ওটা 15% আনে, যেটা আমাদের এখানে প্রায় 35 থেকে 40% চলে যায়। তো এই অ্যাডভান্টেজটা যদি আমাদের না হয়, তাহলে আমরা সেল করতে পারবো না। 60-60 আমাদের একটা বেসিক, সবচেয়ে বড় টাইল যেটা বলি 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, যেটা আমরা মানে কোনোভাবে কস্টিং এটারে 50 টাকার নিচে আনা যায় না। সেই টাইলস ওরা ইন্ডিয়াতে বেচে হলো গিয়ে 33, বাংলা টাকায় কনভার্ট করলে 36 থেকে 38 টাকা। কিভাবে করে কম্পিট করবো? মাউন্ট ভাইয়ের কাছ থেকে গিয়ে রাউন্ড আপ করবো যে আসলে আমরা এমন একটা মার্কেট এইম করেছি, যেমন একটা মার্কেটের দিকে তাকিয়ে আছি, যেটাতে আমাকে ইম্পোর্ট করতেই হবে। সো আমাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করেই সেই বাজারে আমি যদি সাপোর্ট পাই, তাহলে আমি কম্পিটিশনের ভিতরে আমি
ভালো করতে পারবো। বিষয়টা তো এই, ঠিক না? 100%। সো এবং এটা বাস্তবিকভাবে গভর্নমেন্ট কতটুকু করতে পারে, এবং সেটাতে আমি যেহেতু এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে, আমি যে ডোমেস্টিক মার্কেটের সাইজই হচ্ছে ৬,০০০ কোটি টাকা, এবং 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 10,000 Till কোটি now. টাকা, হ্যাঁ 10,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট, এবং এখনো পাইপলাইনে আছে। দেয়ার ইজ সামথিং গুড ইন বাংলাদেশ, যেটার জন্য সিরামিকের এই গ্রোথ হচ্ছে। এখন আরেকটু গুড দরকার, এটা আমার মনে হয় মামুন ভাই আপনি একটা নাটশেল দিয়ে আমরা শেষ করে দিই। আমাদের ডোমেস্টিক মার্কেটে আমাদের 18 কোটি জনগণ, এখানে ওইভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে না। সো ওয়ার্ল্ডের যেটা মার্কেট, সেখান থেকে যদি আমরা একটা ভেরি লিটল, যেমন এখন 0.145 এরকম একটা পার্সেন্টেজ আছে, এদিকে যদি সিম্পলি আমরা 1% মার্কেট শেয়ারও পেতে চাই, যেটা করতে হবে 3টা প্রপোজাল। সাপ্লিমেন্টারি ডিউটি ফর এক্সপোর্ট, এটা উইথড্র করতে হবে। 2 নম্বর, এক্সপোর্টের জন্য ইম্পোর্ট লেভেলে যে ট্যাক্স গুলো 26%, এটাকে অ্যাজ মাচ অ্যাজ লো রাখতে হবে। 3 নম্বর হলো যে আমাদেরকে ক্যাশ ইনসেন্টিভটা এক্সপোর্টের জন্য ওপেন করে দিতে হবে। তাহলে এটা ইন্টারন্যাশনালি যদি আমরা ঢুকতে পারি, তাহলে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। এবার আসি আমি সাস্টেনেবল গোল, যেটা গভর্নমেন্ট 2030 মধ্যে, যেটা আপনারা জানেন যে 17টা এসডিজি গোল এবং 168টা টার্গেট নিয়েছে, যেখানে 5P ইজ এ কোর প্রিন্সিপাল অফ এসডিজি। সেই 5Pর মধ্যে পিপল, প্ল্যানেট, পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ। এবং এগুলো দেখেন, আমরা সিরামিক্স ইন্ডাস্ট্রিতে 5টা এসডিজির সাথে উই আর ভেরি মাচ রিলেটেড। যদি বলি এসডিজি 5, যেটা জেন্ডার ইকুয়ালিটি, আমাদের এই সিরামিক্স ইন্ডাস্ট্রিতে প্রচুর মহিলা কাজ করে, Around 40%. হ্যাঁ, অ্যারাউন্ড 40% মহিলা কাজ করে। তো ইট ইজ ক্লোজ টু ইকুয়ালিটি, তাই না? তারপরে দেখেন অ্যাক্সেস টু সাস্টেইনেবল এনার্জি, আমরা গ্রিন এনার্জি ইউজ করতে চাই। আমরা এনার্জি কস্ট মিনিমাইজেশনের জন্য অনেক রকমের টেকনিক, টুলস ইউজ করি, কারণ আমাদের হিউজ একটা অ্যামাউন্ট এই এনার্জির জন্য চলে যায়। তারপরে ডিসেন্ট ওয়ার্ক, আমরা দেখেন একটা সুন্দর একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যে গার্মেন্টস বা আদার ইন্ডাস্ট্রির মতো যেভাবে খুব, যেমন আমাদের এখন ফ্যাক্টরি চলতেছে, সুন্দরভাবে স্বাস্থ্য বিধি মেনেই চলতেছে। সো একটা ডিসেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা এনশিওর করতে পেরেছি এই সেক্টরের মাধ্যমে। এটাও গভর্নমেন্টের একটা গোল, যেটা গোল 8 বলি আমরা। গোল 9 যেটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আপনি দেখেন এই সেক্টরে একটা স্টেডি গ্রোথ আছে, যেটা আমরা বললাম যে লাস্ট 5 ইয়ার্সে প্রায় 200% গ্রোথ, একটা ভালো গ্রোথ, 40% অন এন এভারেজ, which is huge growth, যেটা জিডিপি তে কন্ট্রিবিউট করতেছে। সো সেখানেও আমরা এসডিজি তে আছি। এরপরে হলো গ্লোবাল পার্টনারশিপ, এই যে আমাদের উদাবেরা বিভিন্ন গ্লোবাল পার্টনারশিপ আমাদের চায়নার সাথে, অলমোস্ট চায়না বাংলাদেশ সিরামিক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা তো মনে করি যে ওদের প্রতিবার ইন্টারন্যাশনাল এক্সপো হয়, ওরা আমাদেরকে দাওয়াত দেয়, হিউজ এন্টারটেইন করে। এবার আমরা এই কোভিড এর কারণে মিস করেছি। তারপরে অনেকগুলো র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি, এগুলো হিউজ পার্টনারশিপ একটা ফর্ম করতেছে। তো আউট অফ 17 একটা পার্টিকুলার সেক্টর যদি 5টা গোলকে ফুলফিল করতে পারে, সেই সেক্টরকে আপনি নেগলেক্ট করতে পারেন না, সেই সেক্টরকে ইম্পর্টেন্স দিতে হবে। একটা সেক্টর ছিল না, একটা সেক্টর গ্রো করেছে, এবং সেই সেক্টর থেকে তো গভর্নমেন্ট রেভিনিউ পাচ্ছে। সো এবং আসলে এইভাবে করে একটা রাইট পলিসি সাপোর্ট থাকলে আমরা দেখেছি যে বাংলাদেশে যতগুলো জিনিস ভালো হয়েছে রাইট পলিসি সাপোর্ট, অনেকগুলো জিনিস যেগুলো ফেল করেছে সেখানে রং পলিসি ছিল। যেমন ধরেন জুট একটা ফেল একটা জিনিস, এত বড় বাংলাদেশের জিনিস। সো আমরা আশা করব যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে কথাগুলো বের হয়ে আসলো, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ হবে। এই বলে আজকে আমাদের এই সিরামিক ইন্ডাস্ট্রি সেক্টর নিয়ে আলোচনা আজকের মতো শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো একদিন আবার দেখা হবে আরেকটি ফোরাম।